গত ক্লাসে আমরা ট্যাগ কোয়েশনের প্রথম 3টা রুলস দেখছিলাম, যেটার ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে আসবে, নাহলে কিন্তু আজকের ক্লাসটা বুঝবে না। আজকে আমরা 4 নম্বর রুলস থেকে একদম শেষ পর্যন্ত ট্যাগ কোয়েশনের সকল রুলস কভার করব। তো 4 নম্বর রুলসটা দেখো, নাবোধক শব্দ যেমন নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নেভার, নো সোনার, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটিল, এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে থাকলে সেটি নেগেটিভ বোঝায়, তাই ট্যাগ কোয়েশনটি অ্যাফার্মেটিভ বা আবোধক হবে। দেখো আমরা কি বলছিলাম যে সারা যেই অংশটা দিয়ে দেবে, অর্থাৎ এই অংশটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা এই অংশটা নেগেটিভ করব, আর এই অংশটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই অংশটা অ্যাফার্মেটিভ করব। সো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে নেগেটিভের মতো না কিন্তু আসলে নেগেটিভ, যেমন দেখো যে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, এগুলা দেখতে কিন্তু নেগেটিভ ওয়ার্ডগুলোর মতো না। যেমন নো বডি, নো ওয়ান, নান, নাথিং, নেভার, নো সোনার, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে নাবোধক শব্দ, কারণ এখানে নো আছে, ঠিক আছে। কিন্তু হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম এগুলোর ক্ষেত্রে নাবোধক, এগুলো বোঝার কোনো উপায় না। সো এগুলো নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, এগুলো নেগেটিভ ওয়ার্ড। সো হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স। আর যদি ফিউ, লিটিল, এ ফিউ না কিন্তু শুধু ফিউ, এ ফিউ আলাদা অর্থ বোঝায়। এ ফিউ মানে হচ্ছে কিছু, আর ফিউ মানে নেই বললেই চলে, ঠিক আছে। সো এ ফিউ না শুধু ফিউ যদি হয় তাহলে সেটা নেগেটিভ। কোনো সেন্টেন্সে যদি শুধু ফিউ থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। এ ফিউ থাকলে হবে না, শুধু ফিউ থাকতে হবে। আবার শুধু লিটিল থাকতে হবে, এ লিটিল থাকলে হবে না। এ লিটিল মানে সামান্য কিছু বোঝায়, কিন্তু লিটিল মানে খুবই কম পরিমাণ বা নেই বললেই চললে বোঝায়। সো শুধু লিটিল থাকতে হবে, এ লিটিল থাকলে সেটা অ্যাফার্মেটিভ, শুধু লিটিল থাকলে সেটা নেগেটিভ হিসেবে ধরে নিতে হবে। সো নাবোধক ওয়ার্ড বা নাবোধক শব্দ যেমন নো বডি, নো ওয়ান, নাথিং, নেভার, নো সোনার, এগুলো তো আমরা সবাই জানি নাবোধক। কিন্তু হার্ডলি, স্কেয়ার্সলি, রিয়ারলি, সেলডম, হার্ডলি, স্কেয়ার্সলি, রিয়ারলি, সেলডম এবং ফিউ, লিটিল। সো এভাবে মনে রাখবো যে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, মিলাই মিলাই মুখস্থ করবো, ঠিক আছে, তাহলে ইজি হবে। এবং ফিউ, লিটিল এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স। সো সারা যদি এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে দিয়ে দেয়, যেমন এখানে দেখো যে হি হার্ডলি, হার্ডলি আছে, সো এটা নেগেটিভ সেন্টেন্স, তার মানে আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো হচ্ছে অ্যাফার্মেটিভে। দেখো হি হার্ডলি ট্রাইড টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, তাহলে এখানে হার্ডলি আছে, তার মানে কি নেগেটিভ সেন্টেন্স এটা। আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স তার মানে আমাদের অ্যান্সার করতে হবে অ্যাফার্মেটিভে, অর্থাৎ নতুন করে আর নট আনা যাবে না। তাহলে দেখো হি হার্ডলি ট্রাইড টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ। সো এখানে তো অক্সিলারি ভার্ব নাই, মডেল অক্সিলারি ভার্বও নাই। কোনো অক্সিলারি ভার্ব না থাকা মানে কি আমাদের টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড এই তিনটার একটা আনতে হবে। আর এখানে ট্রাইড আছে দেখো, তার মানে এটা কি পাস্ট টেন্সে আছে, তার মানে এখানে আমরা ডিড আনবো। সো ডিড এবং এরপর হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সো এখানে সাবজেক্ট ছিল হি, হি এর সাবজেক্টিভ প্রোনাউন হি হবে। সো এখানে ডিড হি, তারপর প্রশ্নবোধক চিহ্ন দেবো, তাহলে অ্যান্সার শেষ, ইজি, ঠিক আছে। তারপর এটা দেখো এ বার্কিং ডগ সেলডম বাইটস। সো এখানে এই বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে সেলডম আছে দেখো, তো আমরা পড়ছিলাম কি সেলডম নাবোধক ওয়ার্ড, নাবোধক শব্দ, তার মানে কি এটা নেগেটিভ সেন্টেন্স। সো সারা যেহেতু নেগেটিভ দিয়ে দিছে আমরা করবো অ্যাফার্মেটিভে। সো এখানে যেহেতু আর কোনো সাহায্যকারী ভার্বও নাই, তার মানে এখানে আমরা টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিডের একটা আনবো। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্ট হচ্ছে এ বার্কিং ডগ, এ ডগ মানে একটি ঘেউ ঘেউরত কুকুরকে বোঝাচ্ছে আর কি, এ বার্কিং ডগ। তাহলে এই যে ডগ, এ বার্কিং ডগ তো একটা কুকুরকে বোঝাচ্ছে, তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে অবশ্যই ডাজ আসবে, ডু আসবে না, ঠিক আছে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে এখানে ডাজ আসবে এবং এরপরে ইট, ক্লিয়ার। আচ্ছা এরপরেটা দেখো এই যে ফিউ, ফিউ পিপল ওয়ার অ্যাবসেন্ট টুডে। সো এখানে দেখো ফিউ আছে, আমরা কি বলছি যে ফিউ থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এ ফিউ না, এ ফিউ আসতেছে নিচে, ওটা বুঝবা এরপরে। তাহলে শুধু ফিউ থাকতে হবে, শুধু যদি ফিউ থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো এটা ফিউ পিপল ওয়ার অ্যাবসেন্ট টুডে, এই সম্পূর্ণটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো অ্যাফার্মেটিভে। তাহলে এটা এখন দেখো যে ফিউ পিপল ওয়ার অ্যাবসেন্ট টুডে,
তাহলে এখানে সাহায্যকারী ভার্ব তো আছেই, তাহলে এখানে ওয়ার আছে, ওয়ারই থাকবে, ওয়ারেন্ট দেওয়া যাবে না, নট লাগানো যাবে না, ঠিক আছে। তাহলে ওয়ার, এবার হচ্ছে পিপল আছে, সাবজেক্ট হচ্ছে পিপল, ফিউ পিপল। তাহলে এখন পিপল মানে কি একটা মানুষ? না, পিপল মানে অনেকগুলো মানুষকে বোঝায় পিপল। তাহলে এখানে পিপলের সাবজেক্টিভ প্রোনাউন কি হবে? পিপলের সাবজেক্টিভ প্রোনাউন কি পিপলই হবে? না, পিপলের সাবজেক্টিভ প্রোনাউন হবে হচ্ছে দে। একাধিক মানুষ যদি থাকে তাহলে এর প্রোনাউন হয় হচ্ছে দে। পিপল তো সাবজেক্ট, আমরা তো প্রোনাউন লিখবো, সাবজেক্টিভ প্রোনাউন লিখবো, আমরা তো এই সাবজেক্টটা এখানে তুলে লিখতে পারি না, আমাদের সাবজেক্টিভ প্রোনাউন লিখতে হবে। সো পিপল এর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দে, ঠিক আছে। সো এখানে ওয়ার দে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে অ্যান্সার শেষ। এরপর এটা দেখো যে এ ফিউ বুকস আর মিসিং। তাহলে এখানে দেখো যে এ ফিউ আছে, আমি কি বলছি যে এ ফিউ থাকলে হবে না, শুধু ফিউ থাকতে হবে। সো এখানে যদি এ ফিউ আছে যেহেতু, তার মানে এটা আমরা নেগেটিভ সেন্টেন্স ধরবো না, ফিউ থাকলে নেগেটিভ ধরতাম। সো এ ফিউ আছে যেহেতু, এটা আমরা অ্যাফার্মেটিভেই ধরে নেব। এ ফিউ বুকস আর মিসিং। তাহলে এর ট্যাগ কোয়েশ্চেন আমরা কীভাবে করবো দেখো, এখানে সাহায্যকারী ভার্ব আছে আর, তার মানে কি আর এর সাথে নট যোগ হবে, সাহায্যকারী ভার্ব আর এর সাথে নট যুক্ত হবে, তাহলে এখানে আরেন্ট হইল। এবং এ ফিউ বুকস, এখানে একটা বই আছে, বুকসের শেষে এস আছে, তার মানে কি প্লুরাল, একটা বই নাই, তার মানে কি বুকস এর সাবজেক্টিভ প্রোনাউন হয় হচ্ছে দে। দেখো বস্তুর পরিবর্তে কি বসে? ইট। বস্তুর পরিবর্তে ইট বসে, কিন্তু যখন একাধিক বস্তু থাকে তখন বসে হচ্ছে দে। বস্তুর পরিবর্তে যেই প্রোনাউনটা বসে, অর্থাৎ এখানে যদি বুক থাকতো তাহলে আমরা এখানে লিখতাম ইট। সো এখানে বুকস আছে, তার মানে কি একটা বই তো না, একটা বই হলে ইট হয়ে যায়, যেহেতু একাধিক বই তার মানে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন হবে হচ্ছে দে, ঠিক আছে। ওকে, এরপরের রুলসটা দেখি আমরা। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স এর ট্যাগ কোয়েশ্চেন করতে হলে উইল ইউ বা ওন্ট ইউ এর যে কোনো একটি ব্যবহার করতে হয়, কোনো বাধ্যবাধকতা নেই। এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলোরও কোনো বাধ্যবাধকতা নেই, তোমার যেটা খুশি তুমি সেটা বসাইতে পারবা, উইল ইউ বসাইতে পারবা অথবা ওন্ট ইউ বসাইতে পারবা, তোমার ইচ্ছা। তো ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? এখন ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব প্লাস বাকি অংশ। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, ভার্ব প্লাস বাকি অংশ। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে হলে উইল ইউ বা ওন্ট ইউ এর যে কোনো একটি ব্যবহার করতে হয়। সো দেখো আমরা একটা উদাহরণ দেখি, কাম অ্যান্ড মিট মি টুমোরো। দেখো এখানে কি লিখছে, কাম অ্যান্ড মিট মি টুমোরো। এখানে কাম কি, কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। কাম মানে কি আসা, কাম হচ্ছে ভার্ব। সো যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে তার মানে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম কি? উইল ইউ বা ওন্ট ইউ এর যে কোনো একটা ব্যবহার করবো, শেষ। তাহলে অ্যান্সার শেষ। তাহলে এখানে উইল ইউ দিলেও হয়তো, ওন্ট ইউ দিলেও কারেক্ট। তারপরটা দেখো, প্লিজ গিভ মি এ পেন। সো এখানেও প্লিজ গিভ মি, যে দেখো এখানে প্লিজ আছে বলে আবার মনে হতে পারে স্যার এখানে তো প্লিজ আছে, প্লিজ তো কোনো ভার্ব না। দেখো এখানে প্লিজ হচ্ছে অনুগ্রহপূর্বক ব্যবহার করা হয়েছে, প্লিজ অর্থ কি? অনুগ্রহপূর্বক। সো প্লিজ ব্যবহার হয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে, সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরের ওয়ার্ডটাই দেখো ভার্ব আছে, সো প্লিজ গিভ মি এ পেন, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা রুলসে কি পড়ছি যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ অথবা ওন্ট ইউ এর যে কোনো একটা ব্যবহার করতে হয়। তাহলে এখানে উইল ইউ দিলে হবে, ওন্ট ইউ দিলেও কারেক্ট, এখানে ওন্ট ইউ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তারপর এটা দেখো, আচ্ছা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম, কিন্তু তবে একটা ব্যতিক্রম আছে যে ডোন্ট দিয়ে শুরু হলে উইল ইউ বলবে। ডোন্ট দিয়ে যেই সেন্টেন্সগুলো শুরু হয় এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে ফিক্স উইল ইউ অথবা আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারতাম, নয় উইল ইউ নয় ওন্ট ইউ, কিন্তু ডোন্ট দিয়ে শুরু হলে উইল ইউ ফিক্স, উইল ইউ দিতে হবে, ওন্ট ইউ দেওয়া যাবে না। সো সেটাই বলছে যে তবে ডোন্ট দিয়ে শুরু হলে, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে উইল ইউ বসবে। সো এখানে আছে ডোন্ট লাই, তাহলে আমরা এখানে ট্যাগ কোয়েশ্চেন করবো উইল ইউ, ওন্ট ইউ দেওয়া যাবে না, ফিক্স এটা, ঠিক আছে। আচ্ছা এরপরের রুলসটা দেখো, এবার 6 নম্বর রুলসটা দেখো, লেটস বা লেটাস দিয়ে কোনো বাক্য হলে ট্যাগ কোয়েশ্চেনে শ্যাল উই হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি লেটস বা লেটাস, লেটাস মানে হচ্ছে লেটস, ঠিক আছে, মানে সংক্ষেপে লেখে আর কি, লেট অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে লেটাস, ঠিক আছে, এটাকেই সংক্ষেপে, লেটাসকেই সংক্ষেপে লেখে লেটস।
সো লেটস বা লেটাস দিয়ে কোনো বাক্য হলে ট্যাগ কোয়েশ্চেনে শ্যাল উই হয়, এটা ফিক্স। তার মানে লেটস বা লেটাস দিয়ে কোনো বাক্য শুরু হলেই ট্যাগ কোয়েশ্চেনে শ্যাল উই ব্যবহার করতে হয়। যেমন দেখো, লেটস সলভ দেয়ার প্রবলেম, তাহলে এখানে লেটস দ্বারা শুরু হয়েছে, তার মানে এখানে দিতে হবে শ্যাল উই। আবার লেটাস হ্যাভ সাম ফুড, তাহলে এখানে আমাদের দিতে হবে শ্যাল উই। ইজি। তারপর এটা দেখো, এখানে একটা ব্যতিক্রম আছে দেখো, তবে লেট প্লাস অন্য প্রোনাউন যেমন মি হইতে পারে, লেট মি, বা লেট হিম হইতে পারে, লেট হার হইতে পারে, লেট দেম হইতে পারে, যাই হোক না কেন লেট প্লাস আস এর বদলে যে কোনো অন্য যে কোনো প্রোনাউন থাকলেই ট্যাগ কোয়েশ্চেন করতে হয় উইল ইউ বা ওন্ট ইউ এর যে কোনো একটা। সো দেখো উদাহরণ দেখো, লেট মি ডু ইট, সেখানে লেট আস তো নাই, আসতে হচ্ছে লেট মি, তাহলে আমরা কি দেবো উইল ইউ অথবা ওন্ট ইউর যে কোনো একটা, ঠিক আছে। সেখানে বলবো হচ্ছে উইল ইউ দিলাম, বা ওন্ট ইউ দিলেও কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। সো খেয়াল রাখতে হবে যে লেটের পরের প্রোনাউনটা কি, লেট আস আছে নাকি অন্য কোনো প্রোনাউন আছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের রুলসটা দেখি এবার। রুল নাম্বার 7, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করার সময় আগে সেন্টেন্সকে ভালোভাবে পড়ে সাবজেক্ট ও ভার্ব আইডেন্টিফাই করে নিতে হবে, তারপর স্বাভাবিক নিয়মে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অর্থাৎ এক্সক্লেমেটরি টাইপের যে সেন্টেন্সগুলো আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো, যেই বাক্যগুলো দ্বারা মনের আকস্মিক আবেগ অনুভূতি এগুলো প্রকাশ পায় সেগুলোই তো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি থাকে প্রশ্নে, অর্থাৎ সারাজের লেফট সাইডটা দেবে সেটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, এটাও স্বাভাবিক নিয়মেই আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। সেটাই বলছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করার সময় সেন্টেন্সটি ভালোভাবে পড়ে সাবজেক্ট ও ভার্ব আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে স্বাভাবিক নিয়মে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। সো এখানে দেখো, হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, সো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। সো এখানে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইট আর ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট ইট আর ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা তো ভার্ব পেয়ে গেছি, সাবজেক্ট পেয়ে গেছি, এখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো স্বাভাবিক নিয়মে। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে করতাম এক্সক্লেমেটরি সেন্টেন্সও সেম স্বাভাবিক নিয়মে করব। সো এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে তার মানে কি আমরা নেগেটিভে করবো। সো সাজকের ভার্ব আছে কি ইজ, তার মানে ইজের সাথে নট বসাতে হবে ইজেন্ট। এরপরে সাবজেক্টিভ প্রোনাউন, তার মানে ইট আছে, এখানে ইটের সাবজেক্টিভ প্রোনাউন ইটি হয়, তার মানে এখানে ইট হবে, ঠিক আছে। এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, শেষ। দেখো এরপর একটা, হাউ ফাস্ট হি রানস, সো এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে এখন আমরা দেখবো যে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব। তো এটা হচ্ছে সাবজেক্ট হি, এটা হচ্ছে ভার্ব রানস, রানস মানে কি দৌড়ানো, তার মানে এটা ভার্ব। সো এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, আর এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই এবং অ্যাফার্মেটিভে আছে, তার মানে কি আমরা নেগেটিভই করব, এবং যেহেতু সাহায্যকারী ভার্ব নাই ডোন্ট ডাজেন্ট ডিজেন্টের একটা আনবো। এবং সেন্টেন্সটা তো দেখে পাস্টে আছে এরকম কোনো চিহ্ন নাই, তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স আছে, আর প্রেজেন্ট টেন্সে থাকলে কি ডু অথবা ডাজ এর যে কোনো একটা আসে। আর সাবজেক্ট দিয়ে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে কি অবশ্যই ডাজ আসবে, ডু আসবে না, তার মানে কি ডাজেন্ট হি, সাবজেক্টিভ প্রোনাউন হি এর সাবজেক্টিভ প্রোনাউন হি, আর ডাজের সাথে তো নট বলবে কারণ এটা অ্যাফার্মেটিভে আছে, তাহলে বোঝা গেল ডাজেন্ট হি। আচ্ছা, এর পরের রুলসটা আমরা দেখি, যদি কোনো সেন্টেন্সে শুধু নিড থাকে তাহলে নিডের পরিবর্তে টেন্স ও পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড বসে, তবে নিড নট থাকলে নিড নটের পরিবর্তে নিড বসে। দেখো, নিড হচ্ছে এমন একটা ভার্ব যেটা মাঝে মাঝে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার কিছু কিছু সময় মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। এখন স্যাররা যেই সেন্টেন্সটা দিবে অর্থাৎ এই বাম পাশের অংশ, এখন এখানে স্যাররা নিডটা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছে নাকি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছে, এটা আমরা কীভাবে বুঝবো? সো এটা আমরা বুঝবো যে নিড সেন্টেন্সে যদি শুধু নিড থাকে তাহলে এটা আমরা ধরে নেব যে স্যাররা মেইন ভার্ব হিসেবে ইউজ করছে, আর যদি নিড নট থাকে তার মানে এটা অক্সিলারি ভার্ব হিসেবে, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করছে। সো যদি কোনো সেন্টেন্সে শুধু নিড থাকে তার মানে কি মেইন ভার্ব হিসেবে ইউজ করছে, তার মানে টেন্স অফ পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড বসে, মানে আগের নিয়ম। তবে যদি নিড নট থাকে তার মানে কি মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছে, তার মানে কি নিড নট থাকলে সেহেতু নিডই বসে যাবে, কারণ কি ওইটাই তো মডাল অক্সিলারি ভার্ব। এই নিড যখন মডাল অক্সিলারি ভার্ব হবে তখন কি ট্যাগ কোয়েশ্চেন করার সময় তো ওই অক্সিলারি ভার্বটাই বসবে, তার মানে কি নিডই তো বসবে। এখন নিডের সাথে তো নট ছাড়া দিয়েই দিবে, তাহলে কি
নেগেটিভে স্যাররা দিচ্ছে, তার মানে কি আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভে, তার মানে আমাদের এখানে নিড বসাতে হবে। সো উদাহরণ দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আই নিড ইয়োর হেল্প। সো এখানে দেখো আই নিড ইয়োর হেল্প, এখানে শুধু নিড আছে এবং নট নাই নিডের সাথে, তার মানে কি এটাই মেন ভার্ব হিসেবে স্যাররা ইউজ করছে। সো সেন্টেন্সেস যেহেতু আর কোনো সাহায্যকারী ভার্ব নাই, তার মানে এখানে ডোন্ট, ডাজেন্ট, ডিজেন্টের একটা আসবে। সো এখানে এটা কোন টেন্সে আছে, নিডের সাথে তো ইডি যুক্ত নাই, তার মানে কি প্রেজেন্ট টেন্স আছে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এখানে ডু অথবা ডাজ এর যে কোনো একটা বসবে। এখন ডু বসবে নাকি ডাজ বসবে। এখানে সাবজেক্ট দেখো, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তার মানে কি ডু আসবে। এবং এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাই আমাদের নট আনতে হবে। সো ডোন্ট আই, এটা হচ্ছে অ্যান্সার। তারপরেরটা দেখো ইউ নিড নট ওরি, এখানে নিড নট আছে, তার মানে কি সাহায্যকারী ভার্ব হিসেবে স্যার ইউজ করছে। আর সাহায্যকারী ভার্ব হিসেবে স্যার যদি ইউজ করে, তার মানে কি নিড আছে, অক্সিলারি ভার্ব নিডই বসে যাবে। তার মানে এখানে যেহেতু নট আছে, আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভে, তার মানে নিড নট থেকে নিড এবং ইউ এর সাবজেক্টিভ প্রোনাউন ইউ, ঠিক আছে। এরপরটাও সেম, ঠিক আছে। দেখো এবার পরের রুলসটা আমরা দেখি। 9 নম্বর রুলস, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে এগুলোর পরিবর্তে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড বসে। তবে বাকি সব ক্ষেত্রে হ্যাভ ভার্বটি স্বাভাবিক নিয়মে অর্থাৎ মডেল অক্সিলারির নিয়ম অনুযায়ী হবে। দেখো আমরা জানি কি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কি সাহায্যকারী ভার্ব না, অক্সিলারি ভার্ব। কিন্তু যখন সেন্টেন্সে হ্যাভের সাথে টু থাকবে, হ্যাজের সাথে টু থাকবে এবং হ্যাডের সাথে টু থাকবে, তখন এগুলোকে আসলে মেন ভার্বের মতো ধরে নেওয়া হয়, এগুলো মেন ভার্বের মতো কাজ করে। সো এই ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, কোনো সেন্টেন্সে শুধু হ্যাভ, শুধু হ্যাজ, শুধু হ্যাড না থেকে যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, তাহলে সেগুলো মেন ভার্বের মতো আমরা ধরে নেব এবং ধরে নিয়ে সেগুলো পরিবর্তনের ক্ষেত্রে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড এগুলো আমরা ব্যবহার করব। আর যদি শুধু হ্যাভ থাকে, শুধু হ্যাজ থাকে, শুধু হ্যাড থাকে, তাহলে তো স্বাভাবিক নিয়মেই, কারণ এগুলো মডেল অক্সিলারি ভার্ব। সো মডেল অক্সিলারি ভার্ব থাকলে তো ওইটাই বসে, স্বাভাবিক নিয়মেই করব। সো দেখো এখানে আছে উই হ্যাভ টু গো দেয়ার, এখানে হ্যাভের পরে টু আছে, তার মানে কি এটা আমরা মেন ভার্ব হিসেবে ধরে নেব। তাহলে হ্যাভ তো আর এখানে বসানো যাচ্ছে না, কারণ এটা মেন ভার্ব। হ্যাভ টু মেন ভার্ব, তার মানে এখানে তো আর হ্যাভ বসানো যাচ্ছে না। তাহলে এখানে আমরা টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড এর যে কোনো একটা বসাবো। তাহলে এখানে টেন্স কোন টেন্স আছে, দেখো প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি ডু অথবা ডাজের যে কোনো একটা বসবে। আর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তার মানে ডু বসবে। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে কি ডোন্ট, ডু এর সাথে নট যোগ হবে, মানে ডোন্ট। এবং এরপরে উই এর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে উই, সো উই বলবে, ঠিক আছে। এরপরটা দেখো হি হ্যাড এ কার, এখানে দেখো হি হ্যাড আছে, হ্যাড টু নাই, হ্যাড টু থাকলে ওটা আমরা মেন ভার্ব হিসেবে ধরে নিতাম, তখন মেন ভার্বের মতো অ্যান্সার করতাম ডু, ডাজ, ডিড এনে। কিন্তু এখানে শুধু হ্যাড আছে, তার মানে কি অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব মানে কি এটাই বুঝবে, তার মানে হ্যাড আছে, হ্যাডই বসবে। এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভে, তার মানে লাস্টে নট যোগ করতে হবে, তার মানে হ্যাডেন্ট হি। ক্লিয়ার? আচ্ছা এরপরেরটা দেখো, এরপরের রুলসটা দেখো, সাধারণত আর্থ, মুন, কান্ট্রি, শিপ, রিভার, মাদারল্যান্ড ইত্যাদিকে নারীবাচক হিসেবে ধরা হয়, তাই ট্যাগ কোশ্চেন এদের পরিবর্তে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে শি বসে। তার মানে কি সাধারণত আর্থ, মুন, কান্ট্রি, শিপ, রিভার, মাদারল্যান্ড এইগুলো যখন সাবজেক্ট হিসেবে বসে, তখন সেটাকে নারীবাচক হিসেবে ধরে নেওয়া হয়। তাই ট্যাগ কোয়েশ্চেনে এদের পরিবর্তে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ইটের পরিবর্তে সি ধরা হয়, কারণ এগুলো নারীবাচক ধরা হয় গ্রামারে, ঠিক আছে। তাহলে এবার উদাহরণটা দেখো, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, এখানে তো কোনো সাহায্যকারী ভার্ব নাই, তার মানে কি ডোন্ট, ডাজেন্ট, ডিড এর একটা আসবে। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি ডু অথবা ডাজ এর যে কোনো একটা আসবে। আর দ্য মুন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি ডাজ আসবে। সো এখানে ডাজ, এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, তার মানে নট, ডাজেন্ট। তাহলে এখানে সাবজেক্ট আছে হচ্ছে দ্য মুন। দ্য মুন যেহেতু সাবজেক্ট আছে, আমরা কি পড়ছি যে আর্থ, মুন, কান্ট্রি, শিপ, রিভার, মাদারল্যান্ড এগুলোকে নারীবাচক ধরা হয়, এজন্য সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে শি ব্যবহার করা হয়। আবার এখানে আমি ইট দিছি এই কারণে, কারণ এগুলো বস্তুবাচক, এজন্য এর পরিবর্তে ইটও ব্যবহার করা যায়। আধুনিক গ্রামার অনুসারে এগুলোর পরিবর্তে
ইটি ব্যবহার করা হয়, কিন্তু পরীক্ষায় যেহেতু তোমাদের রুলসে যেহেতু আছে, পরীক্ষা যদি আসে তাহলে তোমরা সি ব্যবহার করবা। রিকমেন্ডেড হচ্ছে সি, ঠিক আছে। রুল নাম্বার 11টা দেখো, প্রভার্ব বা প্রবাদ বাক্য দেখতে প্লুরাল হলেও ট্যাগ কোয়েশ্চেন করার সময় সব সময় সাবজেক্টিভ প্রোনাউন ইট হবে। প্রভাব মানে কি? প্রবাদ বাক্য আর কি। প্রবাদ বাক্য যত আছে পৃথিবীর সবগুলারই সাবজেক্টিভ প্রোনাউন আজ এবং ইট, এটা ফিক্স, ঠিক আছে। যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হেলথ ইজ ওয়েলথ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আরও যত সব প্রবাদ বাক্য আছে সবগুলোরই সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আজীবন বসবে ইট, ঠিক আছে। আর অক্সিলারি ভার্ব এই প্রবাদ বাক্য থেকে আমাদের নিতে হবে, কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন ইট বলবে, ঠিক আছে। যেমন দেখো যে হেলথ ইজ ওয়েলথ, তার মানে কি? এটা একটা প্রবাদ বাক্য। আর প্রবাদ বাক্য হলে কি আমরা কি জানি? সাবজেক্টিভ প্রোনাউন হবে ইট, তার মানে এখানে আমরা ইটাকে বসাইলাম। এরপর এখানে সাহায্যকারী ভার্ব আছে ইজ, এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, তার মানে কি? ইজেন্ট হবে, ইজের সাথে নট যোগ হবে। সো ইজেন্ট ইট, হেলথ ইজ ওয়েলথ, ইজেন্ট ইট। সব বাদ বাকিগুলোও এভাবেই অ্যান্সার করা আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারবা তোমরা। আচ্ছা, পরের রুলসটা দেখি। অনেক সময় সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত রূপে থাকে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত রূপটি শনাক্ত করে সে অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন লিখতে হয়। অনেক সময় ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে অক্সিলারি ভার্বটা এই যে এখানে এম আছে, আয়ের পর এম আছে, সো এখানে এম লুকানো আছে সংক্ষিপ্ত রূপে দেয়া। সো সেটাই বলছে যে অনেক সময় সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বটি এরকম সংক্ষিপ্ত রূপে থাকে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত রূপটা তো আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি সংক্ষিপ্ত রূপে এখানে কি আছে, এম আছে নাকি ইজ আছে না ওয়াজ আছে, আমরা যদি না বুঝতে পারি আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো কীভাবে? আমাদের তো এই অক্সিলারি ভার্বটা নিয়েই ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো সেটাই বলছে যে আমাদের আগে এই সংক্ষিপ্ত রূপে কী আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত করতে হবে, এবং তারপর আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো। সো অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ কেমন থাকে সেন্টেন্সে সেগুলো এখানে দেয়া আছে, দেখো। যেমন আই অ্যাপোস্ট্রফি এম মানে হচ্ছে আই এম লক্ষণ আছে, ঠিক আছে। আবার উই অ্যাপোস্ট্রফি ডাবল এল মানে হচ্ছে উই শ্যাল বা উই উইল, এর যে কোনো একটা। আবার দে অ্যাপোস্ট্রফি আর, এর মানে হচ্ছে দে আর অথবা দে ওয়ার। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার দে অ্যাপোস্ট্রফি আরই হইলে দে আরও হয়, দে ওয়ারও হয়, এখন আমরা বুঝবো কীভাবে যেখানে আর আছে না ওয়ার আছে? কারণ আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে তো যে কোনো একটা নিতে হবে, আর হলে আর নিতে হবে, ওয়ার হলে ওয়ার নিতে হবে। এখন আমরা বুঝবো কীভাবে যেখানে কী আছে? সো প্রেজেন্ট টেন্সে হলে আর, পাস্ট টেন্স হলে ওয়ার, এটা বোঝাই যাচ্ছে। প্রেজেন্ট টেন্সে তো ওয়ার বসে না, প্রেজেন্ট টেন্সে বসে হচ্ছে আর। সো সেন্টেন্সটা যদি আমরা পড়ে বুঝতে পারি যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কি এখানে আর আছে। আর যদি আমরা সেন্টেন্সটা পড়ে দেখি যে পাস্ট টেন্স আছে, তার মানে কি এখানে ওয়ার আছে। সো এভাবে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, বুঝে নিতে হবে। তারপর এটা দেখো, শি অ্যাপোস্ট্রফি এস, আবার হি অ্যাপোস্ট্রফি এস, ইট অ্যাপোস্ট্রফি এস, দ্যাট অ্যাপোস্ট্রফি এস, এরকম যদি থাকে তার মানে কি এখানে ইজ ওয়াজ হ্যাজ এর যে কোনো একটা লুকানো আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে শি অ্যাপোস্ট্রফি এস, হি অ্যাপোস্ট্রফি এস, এগুলোর পরে তো ইজ হইতে পারে, ওয়াজও হইতে পারে, হ্যাজ হইতে পারে, কখন ইজ কখন ওয়াজ কখন হ্যাজ, এটা বুঝবো কীভাবে? তাহলে দেখো যে ইজ হয় কখন? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ, তার মানে এই দুইটা ক্লিয়ার। এখন কখন ইজ ওয়াজ আর কখন হ্যাজ, এখন তোমার সেন্টেন্সটা পড়লেই তুমি বুঝতে পারবা যে সেন্টেন্সের অর্থটা কি। অর্থটা দেখে তোমরা বুঝতে পারবা যে এখানে ইজ আছে নাকি হ্যাজ আছে। দেখো যে হি ইজ এ ব্রিলিয়েন্ট বয়, তাহলে এখানে তো বোঝা যাচ্ছে যে এখানে হি অ্যাপোস্ট্রফি এস আছে, এখানে ইজই আছে। হি হ্যাজ এ ব্রিলিয়েন্ট বয়, এমন তো হয় না যে তার কাছে একটি মেধাবী ছেলে আছে, এমন হয় নাকি সে একটি মেধাবী ছেলে, এটা হয়। তার মানে কি এখানে ইজ আছে, এটা তো বোঝাই যাচ্ছে। আবার দেখো শি অ্যাপোস্ট্রফি এস 5 বুকস, তাহলে এখানে শি ইজ তো হয় না, শি ইজ 5 বুকস হয়, মানে সে হয় 5টা বই, এগুলো হয় নাকি? হয় না। তার মানে শি হ্যাজ, এখানে হ্যাজ আছে, হ্যাজ লুকানো আছে, তার মানে শি হ্যাজ 5 বুকস, তার 5টি বই আছে। সো এখানে তোমরা সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবা যে কখন ইজ হবে, কখন ওয়াজ হবে, আর কখন হ্যাজ হবে, ঠিক আছে। সো এখানে আরেকটা বাকি আছে, দেখো হি অ্যাপোস্ট্রফি ডি, হি অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে হি হ্যাডও হইতে পারে বা উডও হইতে পারে, বা শি হ্যাডও হইতে পারে, উড হইতে পারে, বা ইট হ্যাডও হইতে পারে অথবা উড হইতে পারে।
দে হ্যাডও হইতে পারে, দে উডও হইতে পারে। এখন এই অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে নয় হ্যাড নয় উড। এখন কখন হ্যাড কখন উড এটা বুঝবো কীভাবে আমরা? এটা বোঝার উপায় হচ্ছে আমরা ভার্ব দেখে বুঝবো। দেখো এখানে আই অ্যাপোস্ট্রফি ডি আছে, এখানে হ্যাডও থাকতে পারে উডও থাকতে পারে। তাহলে এখানে কি আছে এটা আমরা কীভাবে বুঝবো? এই অংশটা তো আমাদের করতে হবে। সো এখানে কি আছে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি আমরা তো সাহায্যকারী ভার্ব লিখতে পারবো না সঠিকভাবে। সো এখানে আমরা সাহায্যকারী ভার্ব কি আছে সেটা বোঝানোর জন্য আমরা ভার্বের দিকে তাকাবো। দেখো ভার্ব আছে হচ্ছে মিট। ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তার মানে এখানে সাহায্যকারী ভার্ব আছে উড। খেয়াল করো, ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তার মানে অর্থাৎ V1-এ থাকে তার মানে এখানে সাহায্যকারী ভার্ব আছে উড। আর এই আই অ্যাপোস্ট্রফি ডি, এই অ্যাপোস্ট্রফি ডির পর যদি ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে বা V3 থাকে তার মানে এখানে আছে হচ্ছে হ্যাড। ঠিক আছে? সো যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তার মানে এখানে আছে হচ্ছে উড। আর যদি ভার্ব V3-তে থাকে বা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তার মানে এখানে আছে হচ্ছে হ্যাড। ঠিক আছে? সো আমরা এখন এক্সাম্পলগুলো দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাওয়া তোমরা। দেখো আই অ্যাম রিচ, এটা সারা দিয়ে দিছে। এখন এখানে তো অ্যাম লোকানো আছে আমরা জানি, তার মানে কি? আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে তার মানে কি? আরেন্ট হবে। অ্যামেন্ট তো হবে না, হবে হচ্ছে আরেন্ট অথবা অ্যান্ট। তারপরে লাস্টে আই এর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে অ্যান্সার শেষ। তারপর এটা দেখো উই উইল গো আউট। তাহলে এখানে আমরা কি পড়ছি যে উই অ্যাপোস্ট্রফি এল এরকম যদি থাকে, অর্থাৎ শুধু উই না, এখানে হি থাকতে পারতো, সি থাকতে পারতো, ইট থাকতে পারতো, যাই হোক এখানে অ্যাপোস্ট্রফি ডাবল এল মানে হচ্ছে শ্যাল অথবা উইল। তার মানে এখানে শ্যাল অথবা উইল এর নেগেটিভ ফর্ম করতে হবে এটা যদি অ্যাফার্মেটিভ আছে। তার মানে শ্যান্ট উই অথবা ওন্ট উই এর যে কোনো একটা দিলেই হবে, কারণ উইলের পর শ্যালও বসতে পারে, উইলের পর ওন্টও বসতে পারে। তো সেফ জোন হচ্ছে ওন্ট দেওয়া। আমি প্রেফার করবো যে তোমরা ওন্ট দিবা। ঠিক আছে? সো ওন দিলে কারেক্ট হচ্ছে। এরকম অ্যাপোস্ট্রফি ডাবল এল যদি থাকে তাহলে সেখানে ওন দিবা। আচ্ছা তারপরটা দেখো, তাহলে দেখো লাস্ট টু রুলস। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন নিতে হয়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা থাকবে সেটা অনুযায়ী আমাদের সাবজেক্টিভ প্রোনাউন নিতে হবে। ওই ক্লজের সাবজেক্ট অনুযায়ী আমাদের সাবজেক্টিভ প্রোনাউন নিতে হবে। যেমন অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এটা তো কোনো কমপ্লিট সেন্টেন্স হয় না, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ না। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটা স্বতন্ত্র বসতে পারে, যেটা একা একা বসতে পারে। আমি যদি কোনো যা বলি যে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, তাহলে এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পেল না। কিন্তু আমি যদি বলি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, তো এটা একটা প্রিন্সিপাল ক্লজ হয়, এটা একটা সেন্টেন্স হয়, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা কি পড়ছি যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন নিতে হয়। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ কোনটা? উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এখানকার যে সাবজেক্ট সেটা অনুযায়ী আমাদের সাবজেক্টিভ প্রোনাউন নিতে হবে। সো এখানে উই আছে, সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে উই বসবে। উইয়ের সাবজেক্টিভ প্রোনাউন তো উই হয়, সো এখানে উই বসবে। এবার ক্যান আছে। এখন এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভে না নেগেটিভে? দেখো তো নেগেটিভে আছে, কারণ এখানে হার্ডলি আছে। হার্ডলি থাকলে কি আমরা জানি নেগেটিভ হয়, তার মানে এখানে কী হবে? ক্যান হবে। এখানে ভুল আছে, সো এটা একটু কারেক্ট করতে হবে। সো ক্যান উই হবে, কারণ এখানে হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আমরা আগে রুলসে পড়ে আসছি। ঠিক আছে? সো এখানে ক্যান উই। এরপর এটা দেখো হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড। সো এত বড় একটা সেন্টেন্স দিয়েছে, এখন প্রিন্সিপাল ক্লজ কোনটা? হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড, এটা একটা অংশ আর এটা আরেকটা অংশ। ইফ ইউ স্টে ডিটারমাইন্ড একটা অংশ। সো এখানে একটা সেন্টেন্স বোঝাচ্ছে আর এখানে একটা সেন্টেন্স বোঝাচ্ছে। সো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? ইফ ইউ স্টে ডিটারমাইন্ড, এটা কি পরিপূর্ণভাবে ক্লজ হচ্ছে? হচ্ছে না। হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস, এটা যদি আমি
এটা বাদ দিয়ে যদি শুধু এটুক লিখি, হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস, এটা কি একটা প্রিন্সিপাল ক্লজ হয়? এটা পরিপূর্ণ সেন্টেন্স হয়? অবশ্যই হয়। তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর আমি যদি লিখি ইফ ইউ স্টে ডিটারমাইন্ড, এটুক বলে থেমে যায়, তাহলে এটা কি প্রিন্সিপাল ক্লজ হচ্ছে? একটা পরিপূর্ণ বাক্য হচ্ছে? হচ্ছে না। তার মানে কি হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন এখান থেকে আমাদেরকে কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। তাহলে হার্ড ওয়ার্ক কি, ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে কি বসবে? সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসবে হচ্ছে ইট। আর এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার, হার্ড ওয়ার্ক তো একটা জিনিসকেই বোঝাচ্ছে, তার মানে দে তো আর হবে না, অবশ্যই ইট হবে। তাহলে এখানে ইট। আর অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, তার মানে ক্যান এর সাথে নট হবে, কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তাহলে এখানে কান্ট ইট। হার্ড ওয়ার্ক ক্যান লিড টু সাকসেস ইফ ইউ স্টে ডিটারমাইন্ড, কান্ট ইট। আচ্ছা, লাস্ট রুলস দেখো। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে শূন্যস্থানের নিকটবর্তী সাবজেক্টকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। এখন কম্পাউন্ড সেন্টেন্স কোনটা? আশা করি সবাই জানো, যদি না জানো আমি বলে দিচ্ছি যে সকল সেন্টেন্সে 2 বা 2-এর অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাহলে এখানে দেখো, রায়হান মেড দ্য কার অ্যান্ড ইউ হেল্পড হিম। এখানে রায়হান মেড দ্য কার, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ। ইউ হেল্পড হিম, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ। এবং 2 বা 2-এর অধিক প্রিন্সিপাল ক্লজ থাকলে সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এবং এগুলোকে যুক্ত করে হচ্ছে, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে যুক্ত করে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এই অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এটা কম্পাউন্ড সেন্টেন্স। সো কম্পাউন্ড সেন্টেন্সের এখন সাবজেক্ট কোনটা নেব? রায়হানকে নেব নাকি ইউকে নেব? সো স্যাররা বলছে কি, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে শূন্যস্থানের নিকটবর্তী সাবজেক্টকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, সো আমাদের আগে কম্পাউন্ড সেন্টেন্সকে এটা আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। সো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে নিকটবর্তী সাবজেক্টকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। সো এখানে নিকটবর্তী, শূন্যস্থানের নিকটবর্তী সাবজেক্ট কোনটা? এখানে শূন্যস্থান এর নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে ইউ। রায়হান রয়েছে অনেক দূরে, ইউ রয়েছে কাছে, তার মানে কি ইউকে ধরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এখানে দিলাম ইউ। এখন এখানে কি আছে? কোন টেন্স আছে? এই সেন্টেন্সটা পাস্ট টেন্স আছে, এখানে কোনো সাহায্যকারী ভার্বও নাই, তার মানে কি ডিড হবে। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, তার মানে কি এখানে ডিডেন্ট হবে, ডিডেন্ট ইউ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরটা দেখো, হি ট্রাইড হার্ড বাট কুড নট সাকসিড ইন দ্য এক্সামিনেশন। তাহলে হি ট্রাইড হার্ড, সে কঠোর চেষ্টা করেছিল, বাট এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, কুড নট সাকসিড ইন দ্য এক্সামিনেশন। সো এটা একটা অংশ, তারপরে কোঅর্ডিনেটিং কনজাংশন একটা আছে, তারপরে কুড নট সাকসিড ইন দ্য এক্সামিনেশন, এটাও আরেকটা অংশ, এটাও আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। সো এই ক্ষেত্রে আমাদের শূন্যস্থানের নিকটবর্তী সাবজেক্টকে ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো শূন্যস্থানের নিকটবর্তী সাবজেক্ট কোনটা? এখানে হি ট্রাইড হার্ড বাট এখানে হি কুড নট আছে, মানে এই কর্তা কিন্তু একই, এখানে যেই সাবজেক্ট আছে সেটা কিন্তু হি, মানে একজন ব্যক্তি, এই জন্য এখানে আর এক্সট্রা করে হি লেখে নেই, কারণ কর্তা একই ব্যক্তি। সো এখানে যেহেতু হি ট্রাইড হার্ড বাট হি কুড নট সাকসিড ইন এক্সামিনেশন, মানে এই একই ব্যক্তির কথা বলা হয়েছে। সো এখানে হি আমরা ধরে নেব, কারণ এখানে হি আছে, এই কুডের আগে হি আছে, সো আমরা হি ধরে নেব সাবজেক্টিভ প্রোনাউন। সো এখানে হি লিখলাম। এরপর হচ্ছে কুডের সাথে নট আছে, কুডের সাথে কি আছে? নট আছে। যেহেতু নেগেটিভে আছে, তার মানে আমাদেরকে অ্যাফার্মেটিভে করতে হবে এটা কোয়েশ্চেন, তার মানে এখানে কুড হি, এটা হবে হচ্ছে অ্যান্সার। সো তোমাদের আরেকটা জিনিস দেখানো বাকি ছিল, সেটা হচ্ছে দেখো অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্মের সংক্ষিপ্ত রূপ। এর জন্য এই ছকটা, এটা তো বুঝবাই, কিন্তু লাস্টে যে এই যে 4টা ইটালিকে লেখা আছে, বাঁকা করে লেখা, এখানে একটু দেখো যে সেন্টেন্সে যদি উড বেটার থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনে হয়ে যাবে উডেন্ট, এবং সেন্টেন্সে যদি হ্যাড বেটার থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন লিখতে হবে হ্যাডেন্ট। এটা তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা আরেকটা রুলসের মতনই, জাস্ট এই ছকের দেওয়া যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সো সেন্টেন্সে উড বেটার থাকলে ট্যাগ কোয়েশ্চেনে লিখবা উডেন্ট,
আর সাবজেক্টিভ প্রোনাউন ওই সাবজেক্ট দেখে যা আছে তাই দিবা। আবার হ্যাড বেটার থাকলে ট্যাগ কোয়েশনে লিখবা হ্যাডেন্ট, ঠিক আছে, এবং সাবজেক্টিভ প্রোনাউন ওই সেন্টেন্স দেখে যা হবে তাই দেবা, ঠিক আছে। সো এই পর্যন্ত এগুলো ছিল হচ্ছে ট্যাগ কোয়েশনের রুলস। আশা করি এই 14টা রুলস যদি তোমরা ভালো মতো বোঝো এবং ভালো মতো প্র্যাকটিস করো, তোমরা যে কোনো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবা, পরীক্ষায় যে কোনো ট্যাগ কোয়েশ্চেন ছাড়ার দিক তোমরা ইজিলি সলভ করতে পারবা। এবং নেক্সট ক্লাস থেকে আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের উপর ভিডিও বানাবো ইনশাল্লাহ। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে।